বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে সুস্থ সুন্দর জীবন যাপন অতিবাহিত করছো। তো আমরা গত যে দুইটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সে হচ্ছে যে পর্যাবৃত্ত গতি নিয়ে, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের 8 নম্বর অধ্যায়ের, অর্থাৎ পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার নিয়ে বেসিক কিছু ধারণা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে সেই জায়গা থেকে বাকি অংশগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব পর্যায়ক্রমিকভাবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমরা গতদিন যেমন পড়ছিলাম যে হচ্ছে সরল দোলক অথবা তোমার হচ্ছে যে সরল সন্ধিত স্পন্দনের যে ব্যবকলনীয় সমীকরণ, তারপরে এই সমীকরণের যে সাধারণ সমাধান, সেগুলো আমরা বের করা শিখছিলাম। তো আজকে এই সরল সন্ধিত যে যে সমীকরণগুলো আছে এর তোমার বেগ কিভাবে বের করতে হবে, বা সমীকরণের সমাধান থেকে কিভাবে একটি সরল দোলকের যে বেগ, ত্বরণ, ঠিক আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো যাই, আমরা আলোচনার শুরুতে ঢুকে যাই। তো আমরা প্রথমে এর আগে জেনে এসেছি যে দেখো যে সরল সন্ধিত গতির যে সাধারণ যে সমাধান, ব্যবকলনীয় সমীকরণের যে সাধারণ সমাধান, সেটা আমরা এই যে এভাবে করছিলাম, x সমান a sin ওমেগা টি। তো এটা একটা সাধারণ সমাধান ছিল, ব্যবকলনীয় সমীকরণের সাধারণ সমাধান। এখানে যদি আদি দশা থাকতো তাহলে আদি দশাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতাম, কিন্তু যদি আদি দশা না থাকে তাহলে এটা থাকবে না। তো আমরা শুরুতে যদি ধরে নিই যে আদি দশা নাই, তাহলে ব্যাপারটাকে এভাবে আমরা এটাকে লিখতে পারি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো এখন এই সমীকরণে আমরা যদি লক্ষ্য করি, তোমাদের পরীক্ষা অনেক সময় আসে যে সমীকরণের সময়ের সাথে সরণ এক্স, এখানে কিন্তু এটা একটা সরণ। তো সময়ের সাপেক্ষে যেহেতু এক্সটা নির্ভর করতেছে, দেখো এটা এ হচ্ছে বিস্তার সাইন ওমেগা টি, ওমেগা হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, টিটা হচ্ছে সময়। তো আমরা যদি লক্ষ্য করি এক্স এটা চেঞ্জ হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? প্রথমত এর উপরে, তারপরে আরও কি আছে, এটা ফিক্সড মান, এটা হচ্ছে ধ্রুবক। তো সচরাচর এ পরিবর্তন হলো, স্বাভাবিকভাবে এক্স এর কিন্তু মান ভ্যারি করতে পারে। তো আরেকটা লক্ষ্য করি যে সাইনের উপরে এক্স নির্ভর করতেছে শেষ পর্যন্ত কার উপরে? অ্যাকচুয়ালি সাইনের উপরে। সাইন আবার সাইনের কি ওমেগা টি, অর্থাৎ টি যদি এখানে ভেরিয়েবল টি যদি চেঞ্জ হয় তাহলে দেখো তার মানে সাইন থিটা, তার মানে টি চেঞ্জ হলে অ্যাকচুয়ালি তার মানে থিটা চেঞ্জ হচ্ছে। থিটা চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে সাইন চেঞ্জ হচ্ছে, আর সাইন চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে যে তোমার এক্স চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এক্স অ্যাকচুয়ালি যেটার উপরে নির্ভর করতেছে সেটা হচ্ছে যে এই যে সাইন ওমেগাটি বা সাইন এই অংশটাকে আমরা ওমেগাটিকে আমরা কি বলতেছি? সাইন থিটা দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ এ সাইন থিটা। এখানে থিটা সমান হচ্ছে ওমেগাটি। তার মানে এক্স অ্যাকচুয়ালি নির্ভর করতেছে সাইনের থিটার উপরে। থিটা চেঞ্জ হলে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হলে এক্স চেঞ্জ হবে। আর এ যেহেতু এটা একটা ধ্রুবক, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে বিস্তার। যদিও বিস্তার চেঞ্জ হলে এক্সও চেঞ্জ হবে, বাট এটা একটা নির্দিষ্টভাবে চেঞ্জ হবে, অর্থাৎ একই ঘটনায় বারবার সে চেঞ্জ হবে না, ফিক্সড মান থাকবে। এটাকে আমরা বলতেছি বিস্তার। তো ঠিক আছে, চলো যাই যে এটার একটা লেখচিত্র কিভাবে দেখানো যায় সেটা এখন আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি। তো তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স তখনই চেঞ্জ হবে যখন টি চেঞ্জ হবে। টি চেঞ্জ হলে, যেহেতু টি আছে কি সাইনের কোণ আকারে ওমেগা টি আছে, তার মানে সাইন থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন থিটা চেঞ্জ হলে এক্স চেঞ্জ হবে। তো আমরা যদি লক্ষ্য করি যে এই সমীকরণে যদি টি সমান 0 হয় তখন সমীকরণটা কি বলতেছে? তখন আমরা কি লিখতে পারি দেখো তো। এক্স সমান কি লেখা যায়? এ সাইন কি লেখা যায়? ওমেগা ইন্টু 0। টি এর ভ্যালু কত বসাইছি আমরা? 0। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে সাইন ওমেগা টি, তার মানে কত হচ্ছে? সাইন 0 ডিগ্রি, অর্থাৎ এ সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রির ভ্যালু কত আমরা জানি? সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। 0 ইন্টু এ, তার মানে কত হচ্ছে? 0।
তার মানে আমরা বুঝতে পারতেছি যে যখন টি সমান 0 তখন এক্স কত 0, অর্থাৎ যাত্রার শুরুতে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি, টি এক্স সমান 0 পাচ্ছি। টি সমান 0, এক্স সমান সেক্ষেত্রে কত 0। আচ্ছা, অর্থাৎ ব্যাপারটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাইতে পারি। মনে করো যে এটা সে আমার দোলক, তো দোলকের যখন যাত্রার শুরুতে যখন টি সমান 0, তাহলে কি হচ্ছে, এই যে বামে বা ডানে এই কোনো দিকে কিন্তু তার বিস্তার ঘটে নাই। তার মানে এখানে টি সমান যখন 0 তখন এক সমানও কত আসতেছে, এক সমানও তখন কিন্তু 0। আচ্ছা, এরপরে যদি টি সমান আমরা কি লিখতে পারি, যদি পর্যায়কালের রেফারেন্সে যদি আমরা লিখি, পর্যায়কাল আমরা যদি পর্যায়কালকে 4 ভাগে ভাগ করি, একটা পর্যায়কালকে 4 ভাগে ভাগ করি, তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে t/4 সময় পড়ে। অর্থাৎ পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময়ে যখন টি, তখন এক্স কত হতে পারে, তখন এক্স সমান কি লেখা যায় দেখো, এক্স সমান এ সাইন ওমেগা ইন্টু টি সমান কত লিখছি আমরা, t/4। তাহলে এই সমীকরণে কি লেখা যায়, এ সাইন, এছাড়াও আমরা আরেকটা জানি যে আমরা জানি ওমেগা সমান কি জানি, 2i পাই ডিভাইডেড বাই টি ইন্টু t/4। তাহলে খেয়াল করে দেখো, টি আমি যদি ক্যান্সেল করে দিই, এটাকে যদি আমরা একটু ব্র্যাকেটের মধ্যে রাখি সহজ হয়, তাহলে 2 2 2 4, তাহলে পাই/2। তার মানে কি, এ সাইন পাই/2। তার মানে কি অবস্থা, তার মানে আমরা এখানে সাইন কত পাচ্ছি, সাইন 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে পাই/2 মানে কত, 90 ডিগ্রি। তার মানে এ সাইন 90 ডিগ্রি। তাহলে এ সাইন 90 ডিগ্রি মানে কি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এ ইন্টু 1, তার মানে হচ্ছে কত, এ। তার মানে যখন হচ্ছে টি সমান t/4, তখন তার কি অবস্থা, তখন সে সর্বোচ্চ, অর্থাৎ তখন সরণ কি হয়েছে, বিস্তারে রূপান্তরিত হচ্ছে। খেয়াল করে দেখো, বিস্তার কোনটুকুকে আমরা বলতেছি, যখন এই সরল দোলকটা দুলতে 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 সর্বোচ্চ পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ ডাইনে, মানে ডাইনে বা বামে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, তখন এই দূরত্বটা হয়ে যাচ্ছে কত, যখন এই অবস্থান, তার মানে এর বাইরে সে যেতে পারছে না, তখন এই অংশকে আমরা কি বলতেছি, এ বলতেছি। বাট তার যাত্রাপথে যে কোনো দূরত্বকে আমরা এক্স বলতেছি। বাট এই দূরত্ব বাড়তে 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 যদি সে সর্বোচ্চ কৌণিকভাবে যে দূরত্ব সর্বোচ্চ, সেইটাকে আমরা কি বলতেছি, তাকে বিস্তার বলা হচ্ছে। অর্থাৎ সরণ তখন বিস্তারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেটাও এক্স, কিন্তু ওই এক্সকে তখন আমরা সরণ না বলে কি বলতেছি, তখন বিস্তার বলছি। একইভাবে এই দিকেও কিন্তু তাই, অর্থাৎ ডানে বা বামে সর্বোচ্চ যে দূরত্ব সে অতিক্রম করতেছে, সেইটাকে তখন আমরা কি বলতেছি, বিস্তার বলতেছি। তো এই ঘটনা কখন ঘটতেছে, টি সমান যখন 0 তখন বিস্তার ছিলই না, অর্থাৎ এক সমান সরণ তখন 0 ছিল। আবার যখন টি সমান স্মল টি সমান ক্যাপিটাল t/4, ক্যাপিটাল টি এখানে পর্যায়কাল, তো একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেটাকে আমরা পর্যায়কাল বলতেছি। অর্থাৎ t/4 সময় তখন সে কোথায় পৌঁছে যাচ্ছে, তখন সে সর্বোচ্চ বিস্তারে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দুইটা কেস আমরা দেখলাম। তাহলে আমরা এটা একটু মুছে দিলাম। তাহলে আমরা কি কি পেলাম আমরা একটু লিখে রাখি। তো প্রথম কেসটা আমরা পাইলাম কি, যখন টি যখন 0 তখন এক্স হচ্ছে 0, যখন টি সমান t/4 তখন এক্স সমান এ পাইলাম। আচ্ছা, এরপরে আর একটা ধাপ আমরা করি, যখন স্মল টি সমান t/2 তখন আমরা এটা কি পেতে পারি, তখন এক সমান কি হয় দেখো তো, এই সমীকরণে এক সমান কি পাওয়া যায়, এ সাইন, আচ্ছা একবারে লিখি, ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি, 2i পাই ডিভাইডেড বাই টি, স্মল টি এর জায়গায় কি লিখতে পারি, t/2। খেয়াল করে দেখো, এটা কেটে যায়, 2 2 কেটে যায়, তার মানে এ সাইন কি আসছে, পাই। পাই মানে কি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর সাইন 180 ডিগ্রির ভ্যালু কত, 0। তাহলে সাইন 0 0 ইন্টু এ, তার মানে কি হচ্ছে 0, তার মানে
সাইন হচ্ছে আমরা কি জানি, সাইনে দেখো ক্যালকুলেটরে চাপবা, খবরদার এখানে কিন্তু পাই আকারে ক্যালকুলেটরে চাপবা না, অর্থাৎ সাইন বা ট্যান বা কস এর পরে ত্রিকোণমিতির অনুপাতের পরে সবসময় ডিগ্রি এককে চেপে ক্যালকুলেটরের মান বের করবা, তাছাড়া কিন্তু তোমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে কিন্তু ভুল রেজাল্ট দেবে। যেমন আমি যদি সাইন পাই লিখি সরাসরি, সাইন শিফট এই দেখো যে পাই যদি লিখি তাহলে কিন্তু সরাসরি অন্য একটা ভ্যালু চলে আসবে, কারণ আমার ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে। তো ডিগ্রি মোডে থাকলে এই ত্রিকোণমিতির যত অনুপাতগুলো আছে আমরা সাইন ট্যান কস যা খুশি তাই এগুলোর পরে এটাকে যদি রেডিয়ান এককে থাকে সেটাকে ডিগ্রি এককে ট্রান্সফার করে তারপরে, তাহলে এ সাইন পাই এটাকে যদি তুমি বের করতে চাও তাহলে কি হবে, সাইন কি লিখবা 180 লিখবা, তারপরে দেখো এই দেখো 0, তার মানে 0 ইন্টু এ, তার মানে টোটাল সিস্টেমটা কত আসতেছে 0। তাহলে পরের ধাপে আমরা কি পাইলাম, টি সমান যখন কত টি ডিভাইডেড বাই 2, তখন x সমান কত পাইলাম, তখন x সমান পাইলাম হচ্ছে 0। আচ্ছা, যখন টি সমান আমরা 3t ডিভাইডেড বাই 4 তখন কত হয়, তখন দেখো x সমান আমরা কত পাইতে পারি, a sin 2i পাই ডিভাইডেড বাই 2, অর্থাৎ ওমেগাকে আমরা 2i পাই বাই লিখতে পারি, ইনটু এখানে টি এর ভ্যালু কত পাচ্ছি 3t ডিভাইডেড বাই 4। আচ্ছা খেয়াল করে দেখো টি কেটে দিলাম, তারপরে 2 দুখানি 4, তারপরে আমরা কি লিখতে পারি a sin, তাহলে এখানে কত আসতেছে 3 ইন্টু পাই বাই 2, তার মানে কত ডিগ্রি সাইন, তাহলে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90-র সাথে 3 গুণ করলে 3 নং, তার মানে 270 ডিগ্রি। তার মানে রেজাল্টটা কত আসে, এবার চাপো সাইন 270, সাইন 270, এই দেখো কি চলে আসছে -1, তার মানে আমার রেজাল্টটা হচ্ছে এই অংশের মান কত আসতেছে -1, তার মানে a ইন্টু -1 ইকুয়াল টু কত হচ্ছে -a, তার মানে তো যখন t সমান হচ্ছে 3t ডিভাইডেড বাই 4 তখন x সমান হচ্ছে কি -a, তখন এ আসছে কত -a। আচ্ছা এরপরে দেখো আরেকটা ধাপে যদি আমরা একটু বের করি, এরপরে এটা আমরা মুছে দিলাম, তারপরে যখন t সমান ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কালের সমান সময় যদি অতিবাহিত হয় তখন তার স্মরণ কত হবে, তখন x সমান কত লেখা যায় a sin ওমেগা সমান 2 পাই বাই টি, আর স্মল টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি বসায় দেবো, তাহলে কি হচ্ছে এই যে টি কাটা যায়, তার মানে a sin আচ্ছা 2i পাই মানে কত ডিগ্রি, 2i পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো এবার চেপে দেখো 360 ডিগ্রি, কোনো সময় 2 পাই এভাবে সরাসরি ক্যালকুলেটরে এই মোডে কিন্তু নিবা না যতক্ষণ ডিগ্রি মোডে থাকবে, তাহলে সাইন আমরা কি লিখতেছি 2 পাই 360 ডিগ্রি, এই দেখো 0, তার মানে 0 দিয়ে তুমি যখন এটাকে গুণ করে দিবা, তার মানে a ইন্টু 0, তার মানে কি ফলাফল 0। তাহলে আর একটা অংশ আমরা পেয়ে গেলাম, যখন t সমান কত t সময় পর্যায়কালের সময় তখন x সমান কত পাইছি 0। তাহলে আমাদের কিন্তু ব্যাপারটা আমরা অনেকটাই কাছাকাছি চলে আসতে পারছি। এখন যদি আমরা দেখি যে তার মানে x দেখো চেঞ্জ হচ্ছে, x চেঞ্জ হচ্ছে কি t এর সাপেক্ষে x চেঞ্জ হচ্ছে, যখন যাত্রা শুরুতে t সমান 0 ছিল তখন x পাইছি 0, তারপরে কি অবস্থা যখন t বাই 4 সময় ছিল স্মল টি এর ভ্যালু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4, স্মল টি হচ্ছে যে কোনো সময় আর ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কালের সময়, একটি দোলক বা একটি স্প্রিং এর যে পর্যায়কাল নিবে সেটাকে ক্যাপিটাল টি, যখন টি সমান টি ভাগ 4 তখন x সমান কত পাচ্ছে আমরা a পাচ্ছে, আবার যখন টি সমান পর্যায়কালের অর্ধেক সময় তখন x এর ভ্যালু কত পাচ্ছি আমরা 0, আবার যখন টি সমান 3t ভাগ 4 পাচ্ছি তখন x সমান -a পাচ্ছি, আবার খেয়াল করে দেখো যখন টি সমান কত পাচ্ছি ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কালের সমান সময় অতিবাহিত হচ্ছে তখন x এর ভ্যালু কত পাচ্ছি আমরা 0 পাচ্ছি। এখন যদি আমরা এটা একটা গ্রাফ আঁকাই, পরীক্ষাতে কিন্তু তোমাদের এরকম একটা গ্রাফ আঁকাইতে হইতে পারে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা স্মল টি কে প্রকাশ করলাম যেটাকে আমরা এদিকে সেকেন্ড বলতে পারি, আর ওয়াই অক্ষ বরাবর
আমরা এটিকে যদি এক্স দ্বারা সূচিত করি, অর্থাৎ সরণ, এটা হচ্ছে সরণ, সরণ এটা হচ্ছে এক্স। তো খেয়াল করে দেখো, আমরা এখন এই সময়গুলোকে যদি কয়েকটা কাউন্টে যদি ভাগ করে নিই, টি, টি ভাগ 4, টি ভাগ 2, 3t ভাগ 4 এবং টি, এই, তাহলে এই অংশটাকে আমি 0 মনে করলাম, এই অংশটাকে আমি হচ্ছে টি ডিভাইডেড বাই 4 মনে করলাম, এই অংশটাকে আরেকটু আগাইলে টি ভাগ 4, এই অংশটাকে টি ভাগ 2 মনে করলাম, এই অংশকে আমি 3t ডিভাইডেড বাই 4 মনে করলাম, আরেকটু এদিকে যদি সরাই দিই এখানে টি মনে করলাম, আর এটা হচ্ছে টি সেকেন্ড। তাহলে এবার যদি আমরা গ্রাফটাকে আঁকানোর চেষ্টা করি, দেখো যখন আমার টি সমান 0 তখন এক্স সমান 0, অর্থাৎ এক্স এর ওয়াই অক্ষ বরাবর আমার কিন্তু কোনো উঠবে না, অর্থাৎ এক্স এর ভ্যালু 0। তার মানে প্রথম অবস্থাটা কোথায়, এই জায়গাটা, টি সমানও 0 তখন এক্স সমানও কিন্তু 0। খুব ভালো করে লক্ষ্য করো এই গ্রাফটা, যখন টি সমান 0 তখন এক্স এর ভ্যালু কত, 0। আচ্ছা, এরপরে কি অবস্থা আসছে, যখন হচ্ছে টি সমান টি ভাগ 4 তখন এক্স সমানে, মনে করলাম যে আমার এক্স এর ভ্যালু সর্বোচ্চ, এটাকে আমি এ প্লাস, আর এক্স এর ভ্যালু সর্বনিম্ন এটাকে এ মাইনাস, ওয়াই অক্ষের এ প্লাস, ওয়াই অক্ষের এ মাইনাস, এই অংশটা প্লাস এবং এই অংশটা মাইনাস। তাহলে খেয়াল করে দেখো যে যখন আমি কি বলতেছি এখানে টি সমান টি ভাগ 4, অর্থাৎ এই জায়গা গেছে, তখন এক্স এর ভ্যালু কোথায় চলে গেছে, এ তে চলে গেছে। তার মানে এইটা এক্স এর ভ্যালু প্লাস এ বলতে এই যে এই সোজা, এই সোজা আমি যদি এখানে যদি একটা আঁকাই, এই জায়গা চলে গেছে, এই জায়গা চলে গেছে। এরপরে কি আসছে, দ্বিতীয় ধাপে যখন টির ভ্যালু টি ভাগ 2 তখন এক্স এর ভ্যালু আবার 0 তে চলে আসছে, তার মানে আবার এই জায়গা চলে আসছে। প্রথমে ছিল টি সমান যখন 0, খেয়াল করো টি সমান যখন 0 ছিল তখন এইখানে স্মল টি সমান ক্যাপিটাল টি ভাগ 4 এর সময় যখন এটা ছিল তখন এক্স এর ভ্যালু প্লাস এ তে চলে গেছে। আবার যখন টি সমান টি ভাগ 2 তখন এক্স এর ভ্যালু কোথায় চলে আসছে, 0 তে চলে আসছে, অর্থাৎ এক্স এর মান তখন এটা হচ্ছে 0। আমাদের এই বিন্দুটাকে আমরা বলতেছি 0 0, অর্থাৎ এক্স এর মান এদিকে এটা হচ্ছে মূল বিন্দু, এটা 0 0 বিন্দু। আচ্ছা, একইভাবে আমরা তারপরের ধাপে কি বলতেছি, টি সমান 3t ভাগ 4, অর্থাৎ এই জায়গা যখন টি এর ভ্যালু যখন 3t ভাগ 4 তখন এক্স এর ভ্যালু দেখো মাইনাস এ, তার মানে মাইনাস এ কোন দিকে আমি লিখছি, এই যে এরকম একটা দিকে আমি মাইনাস এ দ্বারা প্রকাশ করতেছি, এই যে মাইনাস এ, এই যে এই জায়গায় মাইনাস এ। একইভাবে টি সমান যখন ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কাল, সেই সময় তখন এক্স এর মান কত, আবার 0 তে চলে আসছে, তার মানে এই জায়গায়। তো এখন আমি যদি এটার একটা গ্রাফ আঁকাই, এই দেখো, এই দেখো এই অবস্থা এরকম ভাবে চলতে আছে। তাহলে এটাই হচ্ছে আমার কিন্তু সেই গ্রাফ। তাহলে সময়ের সাথে খেয়াল করো এক্স এর যে তোমার সরণের যে গ্রাফটা দেখতে কিন্তু অনেকটা এইরকম। তো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা একটু বুঝতে পারি যে কখন কোন অবস্থায় এই ঘটনাটা ঘটতেছে। এটা একটা সরল দোলক মনে করো, এই যে এটা একটা বিস্তার, এই যে বিস্তার। খেয়াল করে দেখি আমরা এইখানে যাত্রা শুরুতে যখন টি সমান কত, আমরা যখন 0 ধরতেছি, ঠিক আছে, তখন কোনো সময় অতিবাহিত হয় নাই, তার মানে এখান থেকে এক্সও নড়ে নাই, এক্স সমান এই জায়গা 0। এখন এরপরে কি করতেছি আমরা, এরপরে সময় আমরা অতিবাহিত করতেছি। আমরা যখন এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছি, তার মানে এখানে কতটুকু সময় ব্যয় হয়েছে, এই জায়গা থেকে এই জায়গা যেতে আমাদের সময় ব্যয় হয়েছে টি সমান টি ডিভাইডেড বাই 4, এই সময়টুকু ব্যয় হয়েছে। এই সময়টুকু যখন ব্যয় হয়েছে, খেয়াল করো তখন এক্স এর ভ্যালু কত, এ, তার মানে এখান থেকে দোলকটা চলে গেছে সর্বোচ্চ বিস্তারে, অর্থাৎ সে বামে বা ডানে সর্বোচ্চ যে সরণ অতিক্রম, অর্থাৎ এখানে যে দূরত্ব, তখন কিন্তু তার এক্স সমান কত হয়ে গেছে, এ হয়ে গেছে, প্লাস এ। যদি আমি এই জায়গায় ধরি যে এটাকে পজিটিভ দিক, তাহলে এক্স এর ভ্যালু এখানে কিন্তু এ হয়েছে, অর্থাৎ সরণ তখন কি বিস্তারে রূপান্তরিত হয়েছে।
আচ্ছা, এরপরে কি আসছে, সে এইখানে তো থাকবে না, আবার সে এখান থেকে কি হবে, আবার সে যাত্রা করবে। অর্থাৎ প্রথমে সে এখান থেকে এইদিকে গেছে, আবার সে এখান থেকে কি হচ্ছে, আবার মুভমেন্টে যাত্রা করছে। তার মানে সে এবার ফিরতি পথে এখান থেকে এই পর্যন্ত আসছে, এইখানে। এখান থেকে এইখানে যখন আসতেছে, আসার সময় এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার সময় লাগছে কত, তার মানে পর্যায়কালের অর্ধেক, মানে সে গেল t/4, আবার সে ওখান থেকে এইটুক, তার মানে এই জায়গা থেকে শুরু করে এইখানে গেল, আবার আসতে তার যে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আবার ঘুরে আসতে তার সময় লাগলো এক্ষেত্রে কতটুকু, t/2। t/2 খেয়াল করে দেখো, এখানে t সমান 0, গেল কত, t/4, আবার ওইটুকু। তার মানে আমি যদি যাওয়ার সময় t/4 এবং এখান থেকে যেটুকু গেল t/4, তাহলে ওখান থেকে এইটুকু আসতে আবার t/4, তার মানে হইল কতটুকু, t/2। তার মানে এই জায়গা থেকে আবার এই জায়গা আসতে, তাহলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আসতে তার সময় লাগলো t/2। t/2 সময় পরে দেখো আবার x সমান সে শূন্য অবস্থানে চলে আসছে। x এর y অক্ষ বরাবর তার কোনো যা হচ্ছে তার কোনো রেঞ্জ নাই, কিন্তু y অক্ষতে সে কিন্তু আবার জিরোতে মিশে গেছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আবার যখন সে এখান থেকে, এখানে তো সে থেমে যাবে না, সে আবার এখান থেকে কিন্তু এই দিকে যাবে সে। তার মানে আরো কিছু, এদিকেও যত দূর যাবে এদিকেও যত দূর যাবে, তার মানে যাওয়া আসা দিয়ে সে কিন্তু t/2, ওর সাথে আরেকটু কি সময় যুক্ত হবে, t/4, এখান থেকে এইটুকু। দেখো এখানেও যতটুকু সময় ব্যয় হবে এখানেও ঠিক ততটুকু সময়ই কিন্তু ব্যয় হবে। তাহলে এইটুকু সময়কে আমরা কি বলতেছি, t/4। তাহলে t/2 এর সাথে t/4 যোগ করলে কত হয়, 3t/4। তাহলে 3t/4 সময় পরে সে কোথায় পৌঁছাবে, সে কিন্তু এই জায়গা পৌঁছাবে। অর্থাৎ x এখানে কি দেখো -a, তার মানে দেখো 3t/4 সময় পরে দেখো এটা কিন্তু -a বিন্দুতে সে পৌঁছায়। অর্থাৎ সরণ কিন্তু সে -a বিন্দুতে পৌঁছে গেছে। এরপরে সে কি হচ্ছে, আবার কিন্তু সে পিছাবে, এখান থেকে সে আবার ব্যাক করবে, সে আবার ব্যাক করে কোথায়, আবার সে সাম্য অবস্থানে চলে আসবে। আবার সে সাম্য অবস্থানে যখনই আসবে তার মানে সে গেল এই সময়টুকু t/4, তাহলে আবার সে, তার মানে এই সময়ের সাথে আবার t/4 যদি আমি যুক্ত করে দিই তাহলে টোটাল কত, টোটাল t। তার মানে মূল আবার সে ওই জায়গা ফিরে আসছে, তার মানে এই জায়গায় সে ফিরে আসছে। এখানেও কিন্তু x এর ভ্যালু কত, x সমান 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তার মানে সে যেখান থেকে যাত্রা শুরু করেছিল পুরো একটা সিস্টেম প্রক্রিয়া শেষে আবার ওই জায়গায় যখন ফিরে আসছে, তার মানে এটা তার পর্যায়কাল। তাহলে এই পর্যায়কালে সে আবার কোথায়, x এর ভ্যালু 0-তে চলে আসছে। তাহলে তার কার্ভটা হচ্ছে ঠিক এরকম। তাহলে তোমাদের এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে একটি সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে তোমার সময়ের সাপেক্ষে সরণের যে গ্রাফ, সেই গ্রাফটা কিভাবে অঙ্কন করতে হবে সেইটা। তাহলে তোমাদেরকে এরকম ভাবে প্রথমে সমীকরণটা তুলতে হবে। সমীকরণটা তুলে তখন তোমাদেরকে এরকম, যখন t সমান 0 তখন কোথায় x এর ভ্যালু, t সমান t/4 তখন x এর ভ্যালু কোথায়, t সমান t/2 তখন x এর ভ্যালু কোথায়, t সমান 3t/4 তখন x এর ভ্যালু কোথায়, t সমান ক্যাপিটাল T তখন x এর ভ্যালু কোথায়, দিয়ে এই গ্রাফটাকে এভাবে তোমাদেরকে আঁকায় দিতে হবে। তাহলে তোমরা সেই সম্পূর্ণরূপে অ্যান্সার করা সম্ভব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো, যে সরণের সাথে এই সময়ের সাথে সরণের যে গ্রাফের যে কম্বিনেশন, সেটা কিভাবে এই লেখচিত্র বা গ্রাফটা আঁকানো যায় সেটা তোমরা বুঝতে পারলে ইনশাল্লাহ। তো চলো যাই এবার প্রশ্নের পরের অংশে আমরা আলোচনায় যাই।